কাব্য রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, স্রোত ছুটে আসছে ওর পিছু পিছু। বিষয়টা নজরে আসলো সবারই। সাবরিনা বেগম পথ আটকালেন কাব্যের। কাব্য রেগে তাকাতেই বললেন উনি, কোথায় যাচ্ছ কাব্য? মাত্রই তো আসলে। আমার না থাকে আপনাদের যায় আসে না। চুপ রইলেন সাবরিনা বেগম। চোখ সরিয়ে নিলেন অন্যদিকে। কাব্যের জন্য ওনার আর বাড়ির সকলেরই চিন্তা হয়। ভয়ে ওকে কল দেওয়ার সাহস পর্যন্ত পান না কেউ। কথাটা বলতে ইচ্ছে হলেও বললেন না তিনি। দোয়েল আর দীপ্ত ওখানেই ছিল। দোয়েলের আজ কথা বলতে ইচ্ছে হলো ভাইয়ের সাথে। মায়ের চুপ থাকা দেখে এগিয়ে এসে বলল সে। যায় আসে ভাইয়া, অন্য কারো যায় আসে কিনা জানি না, তবে আমার যায় আসে। কাব্য পাশ ফিরে তাকালো। দোয়েলকে ওর স্পষ্ট মনে আছে। কাব্য যখন হুটহাট বাড়ি ফিরত, দোয়েল আর ধ্রুব ছুটে আসতো ভাইয়া ভাইয়া বলে। ও উপরে উপরে ওদের ইগনোর করলেও মনে মনে ঠিকই স্নেহ করত। এই যে এখন কথার মাঝখানে ঢুকে পড়ে, রেগে তাকিয়েছিল দোয়েলের দিকে, কিন্তু ওর নিষ্পাপ মুখ আর প্রাণোচ্ছল হাসি দেখে কোথায় যেন উড়ে গেছে ওর সব রাগ। পরক্ষণে আবারও ভাবছে ও মায়া বাড়াবে কারো প্রতি এবারই সবাই। তারপর কাব্য চলে যেতে চাইলে আবারও বলল দোয়েল। আমাকে তোমার মনে আছে ভাইয়া? চিনতে পারলে না বুঝি? সব রাগ অভিমান দূরে সরিয়ে দিল কাব্য। মিষ্টি হেসে বলল, মনে আছে। ভাইয়ের এমন উত্তরে খুশি হলো দোয়েল। আনন্দে উপচে পড়ল তার চোখ মুখে। সাবরিনা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন ছেলে মেয়ের দিকে। ওদের থেকে কিছুটা দূরে সরে গেলেন তিনি। দোয়েল আবারও বলল কাব্যকে। আবার আসবে তো? কথা নেই কাব্যের মুখে। কিছু দূরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা নীলাম্বরীর দিকেই তার সব মনোযোগ। লালচে গাল, ভেজা চোখ দুটো দেখেই কেমন উথাল পাতাল মনে হলো। এখানে থাকলেই বিপদ। স্রোতকে বোঝাতে হবে ও শূন্যতা। কাব্য যেতে যেতে উত্তর দিল দোয়েলের কথার। হয়তো না। ভাইয়ের এমন উত্তর দোয়েলের মুখটা কেমন অন্ধকারে ঠেকে গেল। কানে আসলো স্রোতের কান্নার শব্দ। ঘুরে তাকাতেই নিজে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা স্রোতকে দেখলো সে। বুঝে নিল স্রোত কাব্যের মধ্যে আবারও কোনো ঝামেলা হয়েছে। সাবরিনা বেগম ছুটে আসেন ভাইজির কাছে। ওকে সোফায় বসিয়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে আসতে বললেন দীপ্তকে। বড়মার কথা শুনে ছুটে গেল দীপ্ত। কিছু সময় ব্যয় করে আইস কিউব নিয়ে আসলো সে। সাবরিনা বেগম স্রোতের লালচে গালে লাগিয়ে দিলেন আইস কিউব। বিরক্তি স্বরে বললেন, কাব্য, আবারও তোমার গায়ে হাত তুলেছে স্রোত? কথা বলল না স্রোত। দোয়েল খানিকটা বিরক্ত হলো। গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে দেখেও আবার এমন কথা জিজ্ঞাসা করছেন কেন ওর আম্মু? দোয়েল মাকে বুঝ দিতে বলল, স্রোত হয়তো অন্য কোনোভাবে ব্যথা পেয়েছে আম্মু। দেখতে পাচ্ছ না হাতের চাপ বসে গেছে ওর ফর্সা গালে? সে তো তুমিও দেখতে পাচ্ছ আম্মু, জিজ্ঞেস করছো কেন? সাবরিনা বেগম যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। রাগী কণ্ঠে বললেন। দোয়েল, তুমি কাব্যের মতো বেয়াদব হচ্ছ দিন দিন। দোয়েল কিছুই বলল না, মুখ সরিয়ে নিল অন্যদিকে। সাবরিনা বেগম স্রোতের গালে হাত বুলিয়ে বললেন, ওই ছেলেটা পাষাণ স্রোত, তোমাকে আর থাকতে হবে না ওর সাথে। মায়ের কথা পছন্দ হলো না দোয়েলের। বলল সে, আম্মু, ওদের হাজবেন্ড ওয়াইফের বিষয়ে তুমি ঢুকছো কেন? মায়েরা কি করে জানো? মেয়ের কানে বিষ না ঢেলে তাকে সংসার করার সুপরামর্শ দেয়। চেঁচিয়ে বলে উঠলেন সাবরিনা বেগম। দোয়েল, এক থাপ্পড় তোমার দোয়েল, এক থাপ্পড়ে তোমার সবগুলো দাঁত ফেলে দিব আমি। কার সাথে কি কথা বলছো খেয়াল আছে? ফুপি বোনের এমন ঝগড়া দেখে ঘাবড়ালো স্রোত। পরিস্থিতি সামলাতে বলল, ফুপি, দোয়েলাপু থামো তোমরা। তোর ফুপির মাথায় গেছে স্রোত, একদম শুনবি না ওনার কথা। যাই হয়ে যাক, একটা কথা মাথায় রাখিস, কাব্য ভাইয়া তোকে ভালোবাসে। সাবরিনা বেগম হেসে বললেন, ভালোবাসে, তবে এভাবে মারধর করে কেন? তোমার সাথে কেউ এমন করলে তুমি কি করতে দোয়েল? সে আমাকে ভালোবাসলে আমিও তাকে আগলে রাখতাম। কাব্য ভাইয়া কেমন তুমি তো জানো। ভালোবাসলে তো মানুষের ভালো খারাপ দুটোকে আপন করে নিতে হয় আম্মু। স্রোতের জন্যই একদিন ভাইয়া ঠিক হবে, দেখো। স্রোতকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না দোয়েল, নিজেকে নিয়ে ভাবো। তুমি স্রোত আর ভাইয়ার সংসার ভাঙতে চাইলে আমাকে ভাবতে হবে আম্মু। কথাটা বলেই চলে গেল দোয়েল। স্রোত কাঠের পুতুলের মতো বসে রইল ওখানে। দীপ্ত এক চুলো নড়ল না। কাব্য ভাই তাকে দায়িত্ব দিয়েছে এখানে কি হয় না হয় সব জানাতে। বিশেষ করে স্রোত কখন কি করে না করে সবকিছুই জানানো লাগবে ওনাকে। দীপ্ত কান পেতে শুনল বড় মা স্রোতের দিকে তাকিয়ে বলছেন, কাব্য কি কোনোদিনও ভালো হবে না? কেন এভাবে কষ্ট দিচ্ছে মেয়েটাকে? আমার একদম ভালো লাগছে না এসব। আমাকে কিছু একটা করতে হবে। দীপ্তের আম্মু রান্নাঘর থেকে মাত্রই বেরিয়ে এসেছেন। ভেজা হাত শাড়ির আঁচলে মুছতে মুছতে বললেন, কি করবেন ভাবি?
ওদের বনিবনা না হলে ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। দীপ্ত ভ্রু কুচকে তাকালো ওর মা চাচির দিকে, কিছুটা এগিয়ে এসে বলল, বড় আম্মু, তুমি হয়তো জানো না আমি কাব্য ভাইয়ের চেলা। এই যে এসব বলছো, একবার যদি ভাইয়ের কানে যায় কি হবে জানো? এই বয়সে বড় আব্বুকে বিধবা বানিয়ে লাভ কি বলো? দীপ্ত, অতিরিক্ত বেড়েছ তুমি। মার চাচির ধমকে কিছুটা পিছিয়ে গেল দীপ্ত, মুখ ভেঙচি কেটে যেতে যেতে বলল, আমাকে বকা দিলে তো সবটা জায়গা মতো পৌঁছে দিল আমাকে বকা দিলে তো সবটা জায়গা মতো পৌঁছে দিলে বুঝবে মজা। বেঘরে ঘুমাচ্ছে রাহুল। কাব্য বাসায় নেই, তাই ও বাড়িতে মন টিকছে না। ওর চলে এসেছে নিজের বোনের বাসায়। রাহুলের পৃথিবীতে আপন বলতে কেবল এই বোনই আছে। সে সুখী নিজের সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে। বোনের সুখের সংসার দেখে রাহুলেরও ভালো লাগছে। এখানে আসার পর থেকে ওর আপু দুলাভাই বিয়ের কথা বলে যাচ্ছেন বারবার। রাহুল সোজাসুজি উত্তর দিয়েছে সে নিজের পছন্দে বিয়ে করবে। বোনের সাথে কথাবার্তা বলে সেই যে এসে ঘুমিয়েছিল এখনো ওঠেনি। কানের পাশে রাখা ফোনটায় বারবার রিংটোন বাজায়, বিরক্ত হচ্ছে রাহুল। চোখ কচলে উঠে বসলো কোনো মতে। মনে মনে ভাবলো যেই হোক ওর সাথের ঘুম ভাঙানোর জন্য কলটা রিসিভ করেই গালাগালি শুরু করবে। রাহুল ফোনটা চোখের সামনে আনতেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো। রিংটোন বাজতে বাজতে কেটে গেলে অধর কোণে এক চিলতে হাসিনি বলল, আরে এ তো আমার পাখি। আবারও রিংটোন বেজে উঠল রাহুলের হাতে থাকা ফোনে। দ্রুত কলটা রিসিভ করে ফোনটা কানে ধরল রাহুল। দোয়েল কিছু বলার আগেই বলল সে, আজ সূর্য কোন দিকে উঠলো? যেদিকে প্রতিদিন ওঠে। তা তো মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে শুনি? আজ সূর্য ভুল করে পশ্চিম দিকে উঠেছে। ইডিয়েট তো, তাই এমন ভাবনা। রাহুল মিছে মিছে রাগ করার ভান করে বলল, তুমি আমাকে ইডিয়েট বলতে পারো না পাখি। ইডিয়েটকে ইডিয়েট বলবো না তো কি বলবো? জান, বাবু, স্ট্রবেরি, হানি এসব বলবে। দোয়েল বিরক্ত হলো রাহুলের ফাজলামতে, মেজাজ দেখিয়ে বলল, রাখলাম। না না, কি বলতে কল দিয়েছো বলো। কাব্য ভাইয়া কোথায় জানেন? সে তো জানি না, আর জানলেও বলবো না। কেন বলবেন না? কারণ কাব্য মানা করেছে। মেজাজ খারাপ হলো দোয়েলের। রাহুলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল সে। রাহুলের মন খারাপ হলো। এই কাব্যটার আদেশ পালনের জন্য প্রেম করাটা হলো না, রাগ ভাঙানোর জন্য পাখিকে মেসেজ পাঠালো রাহুল। রাগ করো না পাখি, হাট থেকে কিনে দেবো আয়না চিরুনি। দোয়েল ফোনটা তুলেও দেখল না। রাহুলের মুখের ওপর ওভাবে না করে দেওয়ায় হয়তো বিরক্ত হয়েছে সে। মধু কাব্যের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। যতদূর যা বুঝলো রেজন আর কাব্যের ঝামেলাটা মেয়ে গঠিত। অবাক হচ্ছে সে, একটা মেয়ের জন্য রেজন মানুষ মারতে চাইছে। সে যাই হোক, হানি তো মানি পেলে সবই করতে পারে। কাব্য নামক অপরিচিত মানুষটাকে মারতে কি আর সমস্যা? মধু এগিয়ে আসছে কাব্যের ফ্ল্যাটের দিকে। কাব্য তার একটু আগে বেরিয়েছে, মধুর উল্টো পথে যাচ্ছে সে। মধু আর কাব্য পাশাপাশি চলে গেল, কেউ কাউকে দেখলো না পর্যন্ত। কি অদ্ভুত তাই না? সমবয়সী দুটো মানুষ একই রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে, অথচ তাদের চিন্তাভাবনা, গন্তব্য পুরোপুরি আলাদা। আজ অনেকগুলো দিন হলো কাব্য বাড়ি ফেরে না। কেউ কল দিলে ফোন তোলে না, ফ্ল্যাটে গিয়েও ওকে পাওয়া যায় না। স্রোতের ভীষণ মন খারাপ। ওর মনে ভালোবাসার জন্ম দিয়ে ভালোবাসার মানুষটা কি তবে হারিয়ে গেল? এই কয়েকদিনে কাব্যের ফ্ল্যাটে স্রোত অনেকবার গেছে। অনেকবার ওর একা রুমটাতে গিয়ে কাব্যের রেখে যাওয়া সব জিনিসপত্রে চোখ বুলিয়ে এসেছে। ভেতরটা কেমন খা খা করছে স্রোতের, মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। কোথায় হারিয়ে গেল ওর কাব্য ভাই? ছোট্ট একটা ঝামেলার জন্য উনি এভাবে ছেড়ে চলে গেলেন ওকে। স্রোতের যে ভালো লাগছে না কিছুই। বাড়ি ভর্তি মানুষ বারবার আসছে ওর কেমন আছে, কি করছে দেখতে। বারবার এটা সেটা জিজ্ঞাসা করছেন, কিন্তু এত মানুষের ভিড়েও স্রোতের তৃষ্ণার্ত চোখ যে কেবল কাব্য ভাইকে খুঁজে চলেছে। স্রোত বসে আছে খোলা জানালার কাছে, কথাগুলোই ভাবছে সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো স্রোত। কষ্ট করে মুখে হাসি টেনে বলল, কিছু বলবে ফুপি? বলতে তো অনেক কিছুই চাই স্রোত, তুমি শুনবে আমার কথা? বলো, শুনছি। মন খারাপ? না তো। চেহারার দিকে তাকিয়ে দেখেছো তোমার কি অবস্থা হয়েছে? তুমি কি ছিলে আর কি হলে স্রোত? আমারই তো খারাপ লাগছে এসব দেখে। স্রোতের ভালো লাগছে না এত কথা। আবারও জানালা দিয়ে গেটের দিকে তাকালো। ওর ফুপিয়ে গিয়ে আসতে বলল, আমি ঠিক আছি ফুপি। তুমি ঠিক নেই স্রোত, কাব্য তোমাকে কষ্ট দেয় তাই না? তোমার মতো চঞ্চল মেয়েকে কাব্যের মতো একরোখা গম্ভীর ছেলের সাথে মানায় না।
ও ছেলে তোমার যোগ্য না। মাথাটা নুইয়ে নিল স্রোত, বলল ফুপিকে। স্রোতের মনে মনে রাগ হলো কাব্যের সম্পর্কে এমন কথা শুনে। ওর ফুপি আবারও কিছু বলতে নিলে দ্রুত গিয়ে সোফায় বসলো স্রোত। চোখে মুখে রাগ নিয়ে বলল, ওনাকে নিয়ে এমন কথা বলো না ফুপি, আমার ভালো লাগে না শুনতে। অবাক চোখে তাকালেন সাবরিনা বেগম। স্রোত কি বলল বুঝতে জিজ্ঞাসা করলেন, কি বললে স্রোত? তুমি কাব্যের জন্য এভাবে কথা বলছো আমার সাথে? হ্যাঁ বলছি। তুমি কি বলতে এসেছো ফুপি? সাবরিনা বেগম কিছু একটা বলতে চেয়েও পারলেন না, মুখের কথা গিলে নিলেন তিনি। স্রোত নিজে যখন সবটা মেনে নিয়েছে, উনি আর কি বা বলবেন। তবে আজ স্রোতের ব্যবহারে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালেন সাবরিনা বেগম। যে মেয়ে ওনার কথার পিঠে কথা বলেনি কখনোই, সে আজ এভাবে কথা বলল, তাও কাব্যের জন্যে। যেই ছেলে ওকে এত অত্যাচার করে, কথায় কথায় গালে চড় বসায়, তার প্রতি স্রোতের এত টান। কাব্যের মতো একটা কঠোর ছেলে, দয়া মায়া নেই যার শরীরে, তার জন্য দিনের পর দিন কষ্ট পাচ্ছে স্রোত। কোথায় কাব্য তো এসে একবারের জন্য দেখে যাচ্ছে না ওকে। সাবিনা বেগম উঠে দাঁড়ালেন, চলে যেতে যেতে বললেন, যা ভালো বুঝো করো। নিস্তব্ধ রাস্তায় রাতের অন্ধকারে হেলে দুলে হাঁটছে কাব্য। এতক্ষণ বাড়ি ছিল সে, আজ ড্রিঙ্কসটা একটু বেশি করে ফেলেছে, তাই এমন অবস্থা। কাব্য হাঁটছে আর গান গাইছে, মনে মনে কত কিছু ভাবছে কাব্য। স্রোতকে সামনে থেকে দেখেনি কতদিন হলো। মনটা কেমন খচখচ করছে কাব্যের। বারবার মনে হচ্ছে ওর নীলাম্বরী ঠিক নেই। কাব্য আগে স্রোতের রুম আর ওর রুমে হিডেন ক্যামেরা লাগিয়ে এসেছিল। স্রোত কখন কি করে না করে সবটাই দেখে সে। এই মুহূর্তে কাব্যের মনে পড়লো বিষয়টা। দ্রুত ফোন বের করে চোখের সামনে ধরলো। ফোনের স্ক্রিনে অতি পরিচিত কাউকে দেখে হাসি ফুটলো ওর অধর কোণে। ঠিক ওই সময়টা দেখেও একজন এসে পিছনে দাঁড়ালো কাব্যের। কিছু বুঝে ওঠার আগে ভারী কিছু দিয়ে আঘাত করলো মাথায়। সাথে সাথে কপাল ফেটে রক্তকণা গড়িয়ে পড়লো। ফোনের স্ক্রিনেও রক্তের ছিটে পড়লো। কাব্য ঘুরে তাকালো। সামনের মানুষটাকে দেখে দাউ দাউ করে মাথায় আগুন জ্বলছে ওর। ঘাড় কাত করে রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, মরতে এসেছিস? হেসে উঠল রেজওয়ান। কাব্যর দিকে এগিয়ে আসতে আসতে বলল, না রে, মারতে এসেছি। বাহ, এই অবস্থাতেও তোর এত তেজ! কাব্য নিজেও বাঁকা হেসে এগিয়ে গেল রেজওয়ানের কাছে। গায়ের সবটুকু শক্তি দিয়ে খুশি বসালো রেজওয়ানের নাকে। রেজওয়ান পিছন এগিয়ে গেল কিছুটা, দুই হাত দিয়ে নাক চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে তাকালো কাব্যের দিকে। ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে, মুখটা কেমন লাল হয়েছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না পর্যন্ত। কি রাগ! কাব্য রেজওয়ানের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কাপুরুষরা পিছন থেকে আঘাত করে রেজওয়ান, যেটা তুই করলি। বনের ক্ষুধার তুই সিংহকে জাগালে কি হয় জানিস? এবার তোকে কে বাঁচাবে বল? কাব্য এগিয়ে গেল, বুক বরাবর লাথি দিল রেজওয়ানকে। সাথে সাথে ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ল রেজওয়ান। কাব্যের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। যে ইটের টুকরোটা দিয়ে রেজওয়ান ওকে আঘাত করেছিল, ওটা হাতে তুলে এলোপাতাড়ি মারতে শুরু করলো রেজওয়ানকে। প্রতি আঘাতে তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল সে, কিন্তু আশেপাশে জনমানবের উপস্থিতি নেই বললেই চলে। এই মাঝরাতে কেই বা থাকে রাস্তাঘাটে। কাব্য শান্তি পাচ্ছে রেজওয়ানের ছটফটানি দেখে। শেষ মুহূর্তে রেজওয়ানকে ছেড়ে দিল কাব্য। গায়ে সবটুকু শক্তি দিয়ে লাথি মেরে বলল, তোর জান ভিক্ষা দিলাম রেজওয়ান। রাত পুরানোর আগে কেউ বাঁচিয়ে নিলে বেঁচে যাবি, নইলে এখানে পচে মরবি। কাব্য নিজের মতো চলে যাচ্ছিল। মাথায় রক্তক্ষরণ বেড়েছে। কিছু দূর যেতেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। প্রচণ্ড ব্যথা হলো মাথায়। কাব্য আস্তে ধীরে হেঁটে যাচ্ছিল। কোথা থেকে তখন ইথিকা এসে সামনে দাঁড়ালো। চিন্তিত কণ্ঠে বলছে, তুই ঠিক আছিস কাব্য? হুম। মাথায় তো আঘাত লেগেছে, কিছুই হবে না। এভাবে দুলছিস কেন? ড্রিঙ্ক করেছিস? কাব্য মাথা নাড়ল উপর নিচ। ইথিকা বুঝে নিল যা বুঝার। কিন্তু আমেরিকায় থাকাকালীন কাব্য তো সবসময় ড্রিঙ্কস করতো। এরকম তো কখনোই হয়নি। এত অগোছালো লাগেনি ওকে। আজ কি তবে অতিরিক্ত করেছে? কেমন টলছে কাব্য, সামলাতে পারছে না নিজেকে। ইথিকা কাব্যের কথা বলার মাঝখানে রাহুল ছুটে এসেছে। এখানে কি হয়েছে সবটাই মেসেজ দিয়ে জানিয়েছিল ইথিকা। রেজনকে একা একা কথা বলতে শুনেছিল ইথিকা। কাব্যকে মারার কথাই বলছিল সে। গাড়ি নিয়ে ইথিকাও বেরিয়ে পড়েছিল রেজওয়ানের পিছু পিছু। উদ্দেশ্য ছিল কাব্যকে বাঁচানো। রাহুল ইথিকাকে বাড়ি যেতে বলে কাব্যকে নিয়ে গেল নিজের সাথে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে যাব? জাহান্নামে। পাগল হয়েছিস? কাব্য চোখ রাঙিয়ে তাকালো রাহুলের দিকে। সাথে সাথে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল রাহুল, দেখো অবস্থা, মদ খেয়ে মাতাল, তবু শালা তেজ যায়নি। কাব্যের কানে আসেনি রাহুলের কথা। মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়ে আলতো অস্পষ্ট কণ্ঠে, আমার নীলাম্বরীর কাছে যাবে। মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়ে বলল অস্পষ্ট কণ্ঠে। রাহুল কান পেতে শোনার চেষ্টা করলো কাব্য কি বলছে।
কি বলল না বুঝে কাব্যদের বাড়ির উদ্দেশ্যে যাবে বলেই গাড়িটা স্টার্ট দিল। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসলো। গাড়ি পর্যন্ত লোকটা নিতান্তই ভালো, তাই এই শুনেছেন রাহুলের কথা। সুন্দর মতো কাব্যের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে চলে গেছেন উনি। নিজের রুমে মন টিকছে না স্রোতের, বিছানায় ছটফট করে ঘুম আসছে না ওর। এই মাঝরাতে স্রোত এসেছে কাব্যের রুমে। এই কয়েকদিন ধরে দীপ্তকে সাথে নিয়ে বহুবার গেছে কাব্যের ফ্ল্যাটে। রাহুলকে মাঝে মধ্যে পেলেও কাব্যকে পায়নি সে। কাব্য কোথায় আছে, কী করছে কিছুই জানে না স্রোত। কাব্য ভাইয়ের শূন্যতা স্রোতকে বড্ড যাতনা দিচ্ছে। চেহারাটা কেমন যেন হয়ে গেছে ওর। বাড়ির সকলে লক্ষ্য করছেন বিষয়টা। কাব্যের প্রতি স্রোতের এমন টান দেখে অবাক সকলে। অবাক হয়নি কেবল দোয়েল। সে তো আগে থেকেই জানতো স্রোত একটু হলেও ওর কাব্য ভাইকে ভালোবাসে। সাবরিনা বেগমেরও সহ্য হচ্ছে না স্রোতের এই অবস্থা। খাওয়া দাওয়া বাদ দিয়ে দরজা আটকিয়ে সারাদিন ওই রুমে পড়ে থাকে মেয়েটা। কাব্যের রুমে পাতানো বড় খাটটায় নিশ্চিতে শুয়ে আছে স্রোত। হঠাৎই মনে হলো কাঁধের দিকে জামাটা নেমে যাচ্ছে, কেউ হাত বোলাচ্ছে ওর মেয়েদিন পেটে। ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে পুরো মুখে। স্পর্শকাতর স্থানে কারো হাতের অবাধ্য বিচরণ পাগল করে তুলছে স্রোতকে। স্রোতের মনে হলো যে সে স্বপ্ন দেখছে। কিছুক্ষণ না যেতে কেউ কামড় বসিয়েছে ঘাড়ে। স্রোতের মস্তিষ্ক জানান দিল বেডে সে ছাড়া অন্য কেউ আছে। তীব্র ব্যথায় আর ভয়ে চোখ খুলল স্রোত। ধাক্কা দিয়ে মানুষটাকে সরাতে গিয়েও থেমে গেল সে। পরিচিত পারফিউমের স্মেল আর চেনা স্পর্শে বুঝে নিল মানুষটা কাব্য ভাই। স্রোত কেঁদে উঠল মুহূর্তে, জড়িয়ে ধরল কাব্যকে। কান্না করতে করতে বলল, কোথায় ছিলেন আপনি? কষ্ট হয়েছে? অনেক। কাব্য হেসে উঠল। ওর মুখ থেকে বের হওয়া মদের উৎকো গন্ধ এসে স্রোতের নাকে লাগলো। চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সে। ছেড়ে দিতে চাইল কাব্যকে, কিন্তু কাব্যকে ছাড়ল না। শক্ত করে দুহাত দিয়ে স্রোতের বাহু চেপে ধরে বলল, কি হলো? আপনি মদ খেয়েছেন? কাব্য নাক ঘষল স্রোতের নাকের সাথে। অস্পষ্ট কণ্ঠে বলল, এই একটুখানি। স্রোতের চোখ গেল কাব্যের মাথায় করা ব্যান্ডেজের দিকে। চিন্তা হলো ওর। ভয়ে শরীরটা কেঁপে উঠল অস্বাভাবিকভাবে। স্রোত হাত বুলালো কাব্যের পুরো মুখে। জল ভর্তি চোখ নিয়ে কাব্যের মুখটার দিকে তাকিয়ে বলল, মাথায় কি হয়েছে? সামান্য ব্যথা পেয়েছি। স্রোত কান্না করে দিল। কাব্য ভাইয়ের কষ্ট যে ওকেও কষ্ট দেয় সমানভাবে। লোকটার চেহারা কেমন যেন হয়ে গেছে। স্রোতের মায়া হলো। কান্না করতে করতে বলল, সামান্য ব্যথা পেলে কেউ ব্যান্ডেজ বাঁধে? কথা বলল না কাব্য। অবাক হয়ে দেখছে স্রোতকে। কাব্যের এইটুকু আঘাত দেখে স্রোত এভাবে ছটফট করছে। কাব্য কি তবে ভুল করেছে ওকে কষ্ট দিয়ে? কাব্যের উত্তর না পেয়ে আর কিছুই বলল না স্রোত। মুখ সরালো অন্যদিকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল ওর। কাব্য স্রোতকে নিজের দিকে চাওয়ালো। চোখের পানি মুছে দিয়ে গোলাপি ঠোঁট দুটোতে স্লাইড করে বলল, আমার অনুপস্থিতি তোমাকে কষ্ট দেয়। কবে থেকে নিলাম বলি? শুধু কষ্ট দেয় না কাব্য ভাই, আপনার অনুপস্থিতি পোড়ায় আমাকে। কাব্য অপলক তাকিয়ে আছে ওর নীলাম্বরের মুখ পানে। মেয়েটার ভেজা আঁকি পল্লব। কাপা কাপা ঠোঁট কাঁপছে। কাপা কাপা ঠোঁট কাছে ডাকছে কাব্যকে। মায়াবী মুখটায় এমন অন্ধকার মানায়? এই সুন্দর নীল চোখ দুটোকে কি কান্না মানায়? না, কাব্যের নীলাম্বরীর চোখে কান্না মানায় না। ওর কান্নার শব্দে যে চিনচিন ব্যথার উপলব্ধি হয় কাব্যের বুকের বাঁ পাশে। কাব্য এগিয়ে গেল স্রোতের দিকে। মনে পড়ল সেদিন হুঁশ জ্ঞান হারিয়ে কিভাবে থাপ্পড় মেরেছিল ওর গালে। কাব্য হাত বুলালো স্রোতের গালে। চোখের পানি মুছে দিয়ে গালে অজস্র চুমু দিল সে। স্রোত কেবল তাকিয়ে দেখছে সবটা। নীলাম্বরীর চোখের সাথে চোখ মিলিয়ে বলল কাব্য, কেন রাগাও আমাকে? সত্যি কথাটা তখন বলে দিলে কি হতো? স্রোত কাব্যকে জড়িয়ে ধরল। কান্না করে বলল, ভুল হয়েছে, আর রাগাবো না। এভাবে আর হারিয়ে যাবে না বলুন। হারিয়ে গেলে কি হবে? আমি মরে যাব। নীলাম্বরীর কথায় কাব্যের ভেতরটা কেঁপে উঠল। শক্ত করে জড়িয়ে ধরে বলল স্রোতকে, এমন কথা বলতে নেই নীলাম্বরী। আমি হারিয়ে গেলে তুমি বরং খুঁজে নিও। দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে পুলিশের আগমন ঘটে। সেভাবে আগমন ঘটল মধুর। কাব্য এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খবর পেয়ে মধু এসেছিল। এখানে এসে যে রেজওয়ানের দেখা পাবে ভাবেনি। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রেজওয়ানকে দেখে হাসছে মধু। কেউ যে ওকে মন মতো কেলানি দিয়ে এই অবস্থা করেছে ভালোই বুঝতে পারছে। উপরে উপরে বাঘ সাজলেও রেজওয়ান ছেলেটা টিকটিকির কলিজানি ঘুরে, এই ভেবে মধুর হাসি পাচ্ছে। রেজওয়ান মাস্ক পরা মধুর দিকে তাকিয়ে রাগে ফুটছে। ওর অবস্থা খারাপ, মুখের দিকে তাকানো যাচ্ছে না। পুরো শরীর থেকে রক্ত ঝরছে। শত্রুরও মায়া হবে ওর এই অবস্থা দেখে। মধু হাঁটু গেড়ে বসলো রেজওয়ানের সামনে। কাপা কাপা কণ্ঠে বলল রেজওয়ান, আমাকে হসপিটালে নিয়ে চল। নিয়ে তো যেতেই পারি, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? যা চাইবে তাই দিব। শুকনো কথায় ছিঁড়ে ভিজে না ব্রো। কি কি চাই? বেশি কিছু না, কসকসে 1000 টাকা 20টা নোট দিয়ে দিলেই হবে।
রেজওয়ানের প্রচণ্ড রাগ হচ্ছে, তার থেকেও বেশি হচ্ছে শরীরের যন্ত্রণা। ক্ষতবিক্ষত হাতটা কোনো রকমের পকেটের কাছে নিয়ে গেল। মধু হয়তো বুঝে নিল, নিজেই রেজওয়ানের মানিব্যাগ বের করে টাকা নিয়ে বলল, আমিই তো ওকে মারতাম। এত পাকনামো করলে কেন? মার খেয়ে ফিরে আসা থেকে মরে যাওয়াই তো ভালো। তুমি একটু সময় ভেবে নাও, বাঁচবে না মরবে। আমি ততক্ষণ ওদিকটা ঘুরে দেখি। মধু শীষ বাজিয়ে চলে যাচ্ছে। রেজওয়ান ওর পা দুটো ধরে বলছে, প্লিজ বাঁচাও আমাকে, আরো টাকা দিব। সত্যিই তো? সত্যি। মধু টেনে তুলল রেজওয়ানকে। কেউ একজনকে কল দিয়ে আসতে বলে তার কাছে নিজের বাইকটা রেখে চলে গেল। রেজওয়ানকে নিয়ে হসপিটালে। মধু গাড়ি চালাচ্ছে আর গলা ছেড়ে গান গাইছে। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। মধুর ধ্যার ধ্যারে গলার গানের আওয়াজ আর চিৎকারে বিরক্ত রেজওয়ান। কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম তার। রাগে ফুঁসছে রেজওয়ান, মনে মনে বলছে, একবার বিপদ থেকে উদ্ধার হয়ে নেই, এই হানির আমি 12টা বাজিয়ে ছাড়বো। মধু গান থামিয়ে দ্রুত তাকালো রেজওয়ানের রক্তাক্ত মুখের দিকে, চোখ মুখ কালো করে বলল, কিরে, মনে মনে গালি দিচ্ছিস নাকি? দাঁত কিরমির করে বলল রেজওয়ান। না। তাহলে ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে মারতে মারতে এমন আদামাদা করলো কে? ওই কাব্য? রেজওয়ান চুপ রইল। ওর শরীর কাঁপছে রাগে, চোখ দুটো ফুলে গেছে, হাতের আঙ্গুল ফুলে কলা গাছের মতো হয়েছে, নখ উঠে গেছে দুই একটা আঙ্গুল থেকে, মাথারও অবস্থা নেই, ক্রমাগত রক্ত পড়েই চলেছে। রেজওয়ান চুপ থাকাকে হ্যাঁ বলে ধরে নিল। মধু মুখটা বেঁকিয়ে বলল, বাহ, ওই শালার গায়ে জোর আছে বলতে হবে। সামান্যের জন্য আলু ভর্তা বানায়নি তোকে। তা তুমি সেদে লাগতে গেলে কেন বাবা? আমি তো ওর ব্যবস্থা করতাম। রেজওয়ান রেগে তাকালো। সুস্থ সবল থাকলে এক্ষুনি লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিত এই মধুকে, কিন্তু উপায় নেই। হাতে কাদায় পড়লে চামচিকাতে লাথি মারে, কথাটা যে সত্য তা হারে হারে বুঝতে পারছে রেজওয়ান। হঠাৎই আকাশ ডেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। শান্ত প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। কিছু সময়ের ব্যবধানে কাব্য ওয়াশরুম থেকে বেরোতেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা স্রোতকে দেখলো। স্রোতের পরনে একটা পাতলা জর্জের শাড়ি, কেমন এলোমেলো হয়ে আছে শাড়িটা, পিঠ জুড়ে পড়ে আছে লম্বা চুলগুলো। স্রোতের ফর্সা পিঠের একাংশ নজরে এলো কাব্যের। ওর এই সাজ পোশাক দেখে ঠান্ডার মধ্যে গরম লাগলো তার। নীলাম্বরী যেন চৌম্বকীয় আকর্ষণের মতোই কাছে ডাকছে ওকে। কাব্য এগিয়ে গেল ওর নীলাম্বরীর কাছে, পেছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজল ঘাড়ে। কিছুক্ষণ ওভাবে থেকে স্রোতের পিঠে চুলগুলো সরিয়ে নগ্ন পিঠে ঠোঁট ছোয়ালো কাব্য। ব্লাউজের ফিতেটা কামড় দিয়ে খুলতেই চোখ বন্ধ করে নিল স্রোত। কেমন অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে স্রোতের পুরো শরীরে। ঘুরে তাকালো সে, কিছুটা সরে গেলেই কাব্যর কোমরে হাত দিয়ে আবারও কাছে নিয়ে এলো। শাড়ির আঁচল গা থেকে ফেলে দিয়ে চুমু দিল বুকে। স্রোত প্রচণ্ড কাঁপছে, চোখ দুটো বন্ধ করে কাব্যের পেশিবহুল পুরুষালী হাত দুটো খামচে ধরেছে সে। বাইরে থেকে দমকা হাওয়া আসছে, বৃষ্টির ছিটে এসে গায়ে পড়ছে স্রোতের। কাব্য হয়তো লক্ষ্য করলো বিষয়টা। স্রোতকে পাজা কোলে তুলে দেয়ালের কাছটায় গেল। স্রোতের হাত দুটো আপনা আপনি চলে গেল কাব্যের বুকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শুনুন, শুনছি। পাশের বেলকনিটা দোয়েল আপুর। তো ও যদি এখন বেলকনিতে আসে আর আমাদের এইভাবে দেখে? দেখলে দেখবে, আমি তো আমার বউকে আদর করছি। রুমে ঝুলুন, লজ্জা লাগছে আমার। আমার সামনে কিসের লজ্জা? লজ্জা তো কবেই ভাঙিয়ে দিলাম নীলাম্বরী। স্রোত চোখ সরালো অন্যদিকে। কাব্য ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না স্রোত। কাব্য আবারও কাছে যেতে চাইল। স্রোত ওর হাত দিয়ে কাব্যের মুখ চেপে ধরে বলল, শুনুন না। কাব্য নিজের মুখের উপর থেকে স্রোতের হাত সরালো, ভ্রু কুচকে তাকালো ওর ভয়ার তো মুখশ্রীর দিকে। স্রোতের ভয় হলো কাব্য কি এবার ওর গালে চর বসাবে। ভয়ে দুই হাত দিয়ে নিজের দুই গাল ঢেকে নিয়ে বলল স্রোত, আমি অসুস্থ। নীলাম্বরীর অসুস্থতার কথা শুনে কাব্যের চোখে মুখে জমে থাকা রাগ সরে গেল, ভর করলো চিন্তা। স্রোতকে কোলে তুলে রুমে নিয়ে গেল কাব্য। বিছানায় শুইয়ে দিয়ে গাল মুখে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, অসুস্থ মানে? কি হয়েছে সুরত? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। না না, না বললে হবে না। তুই চুপটু করে শুয়ে থাক, আমি এক্ষুনি ডক্টর ডাকছি। স্রোত চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য যেতে নিলেই হাত ধরে আটকে নিল সে। মিনমিনে কণ্ঠে বলল, ডাক্তার ডাকতে হবে না। কাব্যের মনে হলো স্রোত ওর থেকে পালাবে বলে অসুস্থতার বাহানা দিয়েছে। কাব্য স্রোতের পাশে গিয়ে বসলো। স্রোত তখন উঠে বসেছে, ভীতু ভীতু চাহনিতে তাকাচ্ছে কাব্যের মুখ পানে। কাব্য সবটাই দেখছে, কথা নেই ওর মুখে। কাব্যের রাগান্বিত চেহারা দেখে স্রোতের মনে হচ্ছে এক্ষুনি বড়সড় কোনো ঝামেলা হবে। সত্যি হলো ওর ভাবনা। রাগত স্বরে বলল কাব্য, নাটক করছিস? না। কি অসুখ করেছে বল।
স্রোতের লজ্জা হলো, কি বলবে বুঝে উঠতে পারল না সে। মুখ গুজলো কাব্যের বুকে। কাব্য হয়তো বুঝে নিল স্রোতের সমস্যাটা। নীলাম্বরীর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, কিছু লাগবে? লাগবে তো কি লাগবে? আপনাকে। কাব্য মিষ্টি করে হাসলো। স্রোতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি নীলম্বরী, আমি আছি তোমার প্রতিটা নিঃশ্বাসে, তোমার অস্তিত্বে, তোমার ভোরবেলা চায়ের কাপে, তোমার প্রিয় উপন্যাসের প্রতিটা বাক্যে, অক্ষরের ভাষায় মাধুর্যে। স্রোত মুখ তুলে তাকালো। কাব্য ভাইয়ের মুখে এমন কাব্যিক কথা সে বোধহয় প্রথম শুনলো। অবাক হলো বটে, তবে মনের মধ্যে অদ্ভুত এক ভালো লাগাও কাজ করলো। কাব্য ভাই স্রোতের জন্য এত সুন্দর কথা বলল ভাবলে তার আনন্দ হচ্ছে। সকাল হলেই ডাইনিং টেবিল সাজানো হলো কত রকমের খাবার দিয়ে। ধ্রুব আর কাব্যের পছন্দের সকল খাবার নিজ হাতে রান্না করছেন সাবিনা বেগম। কাব্য বাড়ি ফিরেছে কথাটা ওনার কাছে আশায় খুশি হয়েছেন, কিন্তু ভয়ও হচ্ছে। মনে মনে সেদিনকার কথা কি দীপ্ত বলে দিল কাব্যকে? এমনটা হলে তো খাবার টেবিলে তুলকালাম কাণ্ড বাঁধাবেন গম্ভীর পুত্র। দীপ্ত মন খারাপ করে একপাশে দাঁড়িয়েছিল। সাবরিনা বেগম জিজ্ঞাসা করলেন, কি হলো দীপ্ত, মন খারাপ কেন? স্কুলে বন্ধুদের সাথে ঝামেলা হয়েছে? না তো বড় মা। রেজাল্ট ভালো আসেনি? দীপ্ত ডানে বামে মাথা নেড়ে নাসূচক উত্তর দিল। সাবরিনা বেগম বললেন আবারও, তাহলে তোমার মন খারাপ কেন বাবা? টেবিলে সাজানো সব খাবার তো ভাইয়াদের পছন্দ, আমার পছন্দের খাবার বানানো হলো কেন? দীপ্তর কথা শুনে মুচকি হাসলেন সাবরিনা বেগম। ওনার যা মানে দীপ্তের আম্মু তখন দুটো তরকারির বাটি নিয়ে এসেছেন। এগুলো টেবিলে রাখতে সাবরিনা বেগম ঢাকনা তুললেন। দীপ্ত অবাক হলো, এ তো ওর পছন্দের ইলিশ মাছ ভাজা আর মাংসের রোস্ট। দীপ্তর চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। মন ভুলানো হাসি দিয়ে সে বড় মার দিকে তাকিয়ে বলছে, না তো, তাহলে এ বাড়ির ছোট রাজপুত্রের জন্য। দীপ্তের ঠোঁটের হাসি চওড়া হলো। বড় মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো সে। সাবরিনা বেগম সহ বাকিরা হাসছেন ছেলের পাগলামো দেখে। আমেরিকার এক বড়সড় কর্পোরেট কোম্পানিতে প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে কাজ করে কাব্য। ওখান থেকে বারবার ফোন আসছে, ছুটির মেয়াদ ফুরিয়েছে অনেক আগে, আর দেরি করলে হয়তো জবটা থাকবে না। এখানে আর কাব্যদের বেশি দিন নেই। নীলাম্বরীকে সাথে নিয়ে খুব শীঘ্রই এসে পাড়ি জমাবে আমেরিকায়। কিছুদিন আগে দীপ্তকে কথা দিয়েছিল কাব্য, ওরা দুজন রাইডে যাবে। কাব্যর পরনে একটা কালো জ্যাকেট, মাথার উস্কো খুস্কো চুলগুলো এসে কপালে পড়েছে। মনোযোগ দিয়ে হাতে গ্লাভস পরতে পরতে নিচে নামছে সে। ড্রয়িং রুমের সবাই তাকিয়ে আছে কাব্যর দিকে। মাহতাব সাহেব যেন ওনার প্রতিচ্ছবি দেখছেন কাব্যের মধ্যে। স্রোত তখন রান্নাঘরে যাচ্ছিল। কাব্য তাকে দেখলেও স্রোত দেখেনি। ড্রয়িং রুমে কে আছে না আছে সেদিকে নজর না দিয়ে স্রোতকে অনুসরণ করে রান্নাঘর পর্যন্ত গেল কাব্য নিজেও। উপস্থিত সবাই মুখ টিপে হাসছেন ছেলের কাজে। লজ্জা পেলেন মাহতাব সাহেব আর ওনার ভাই। ছোটদের হাসি ঠাট্টার মাঝখানে থাকতে কেমন অস্বস্তি হলো দুজনারই। তাই সবার উদ্দেশ্যে মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেলেন ওনারা। সাবরিনা বেগম আর ওনার যা তখনই জায়গা ছেড়েছেন। দোয়েল মিটিমিটি হাসছে, আর ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা ধ্রুব তাহিয়ার দিকে তাকাচ্ছে। দীপ্তর কথা কানে আসতে ওর ঠোঁটের হাসি চওড়া হলো। আচ্ছা ধ্রুব ভাই আর বৌমনি, তোমরা এইভাবে দূরে দূরে থাকো কেন বলো তো? তোমাদের এই দূরত্ব বাংলাদেশ পাকিস্তানের দূরত্ব হার মানাবে, বুঝলে? ধ্রুব ভ্রু কুচকে তাকিয়ে আছে দীপ্তর দিকে। সোফায় বসে থেকে উত্তর দিল। তো কি করব? দীপ্ত দাঁত কেলিয়ে বলল, দেখলে না কাব্য ভাইয়া কেমন সিনিয়রের সাথে চিপকে চিপকে থাকে, এই জন্যই তো ওদের এত ভালোবাসা। তোমরাও ওভাবে থাকবে। বিয়ের পর তো আমি কাব্য ভাইয়াকেই ফলো করব। দীপ্তের পাকা পাকা কথার জন্য মেজাজ খারাপ হলো ধ্রুবের। ধ্রুব তেরে যাচ্ছিল ওর দিকে। তাহিয়া থামালো ধ্রুবকে, বুঝিয়ে বলল, দীপ্ত ছোট মানুষ, সে না বুঝেই বলে ফেলেছে। ধ্রুব যেন রাগ না করে। এ দেখে আবারও দীপ্ত ফিদা হয়ে গেছে। দোয়েলের পিছন থেকে উকি মেরে বলছে, ইস, ধ্রুব ভাইয়ের আগে যদি তোমার সাথে আমার দেখা হতো বৌমনি। তাহিয়া জবাবে বলল, তাহলে কি হতো? আমি তোমাকে পটিয়ে বিয়ে করে নিতাম। ধ্রুব আবারও রেগে তাকালো দীপ্তের দিকে। কাছে গিয়ে কোনো দিকে না থেকে একটা বড়সড় থাপ্পড় দিল দীপ্তের গালে। তাহিয়ার দোয়েলের মনে হলো থাপ্পড়টা গিয়ে ওদের গালে পড়েছে। এদিকে দীপ্ত হেসেই যাচ্ছে। ধ্রুবর থাপ্পড় খেয়ে তো সে অভ্যস্ত, এই আর কি। পরনে থাকা শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করছে স্রোত। মাহতাব সাহেবের জন্য কফি বানাতে এসেছিল। সে দেখলো থালা বাসন পড়ে আছে। চুলোয় গরম বসিয়ে স্রোত এগুলো পরিষ্কার করতে যাচ্ছিল, তখনই টান পড়লো হাতে। কাব্যকে রান্নাঘরে দেখে কাজের মেয়ে দুটো পালিয়ে গেছে তখনই। ওরা ভীষণ ভয় পায় কাব্যকে। বাড়ির সবার থেকে শুনেছে স্রোত যতটা শান্তশিষ্ট কাব্য নাকি ততটাই রাগী। এজন্যই তো তাদের এত ভয়। এই অসময়ে কাব্য ভাইকে রান্নাঘরে দেখে অবাকের সহিত প্রশ্ন করল স্রোত, আপনি এখানে কি করছেন? তুমি এখানে কি করছো? দেখছেন না কি করছি? জানতো বিরক্ত করবেন না। ঠিক আছে, যাচ্ছি।
কথাটা বলে স্রোতকে কোলে তুলে নিল কাব্য। কিচেন থেকে বেরোতে নিলে স্রোতের মনে পড়ল ড্রয়িং রুমে বাড়ির সবাই আছে। স্রোত দাঁত কিরমির করে বলল, কাব্য নির্লজ্জ লোক, নামান, আমায় কেউ দেখে নেবে তো। দেখলে দেখুক। লজ্জা মরে যাব আমি, নামান। কথা শুনল না। তত সময় স্রোত খেয়াল করলো ওরা বাড়ির সদর দরজা পেরিয়ে চলে যাচ্ছে। পেছনের দিকে তাকাতে দোয়েল, ধ্রুব সহ বাকিদের দেখলো। সবাই কিভাবে হাসছে ওদের দিকে তাকিয়ে। লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে স্রোতের। দীপ্ত ও কাব্যকে পেছন থেকে ডেকে বলল, আমাকে রেডি করিয়ে বউ নিয়ে ভাগলে ভাইয়া। সাথে সাথে উত্তর এলো কাব্যের থেকে। পরের বার তোকে নিয়ে যাব। দোয়েল দীপ্তের কাঁধে হালকা চাপড় মেরে বলল, যাওয়ার সময় পিছু ডাকলি কেন বোকা? কেন পিছু ডাকলে কি হয়? অমঙ্গল হয়। আদিমকালের বুড়িদের মতো কথা বলো না তো দোয়েল আপু। দোয়েল চোখ পাকিয়ে তাকালো দীপ্তর দিকে। পায়ের জুতোটা খুলে হাতে নিলে দীপ্ত পালালো যান বাঁচিয়ে। তাহিয়া আর দোয়েল দুজনে হাসছে ওর দিকে তাকিয়ে। এত আনন্দ হাসি ঠাট্টার মধ্যেও ধ্রুবের মনটা ভীষণ খারাপ। কত করে চাইছে স্রোতকে ভুলে গিয়ে স্বাভাবিক হতে, কিন্তু স্রোত আর কাব্য ভাইকে একসাথে দেখলে অজানা কষ্টরা ঘিরে ধরেছে তাকে। ধ্রুব গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। তাহিয়া বিষয়টা লক্ষ্য করে দোয়েলকে কিছু একটা বলে ধ্রুবর পিছু পিছু গেল। জানালার ঠিক কাছে দাঁড়িয়ে আছে ধ্রুব। তাহিয়া এসে দাঁড়িয়েছে ওর পিছনে। ধ্রুবর জানালা দিয়ে গেট পর্যন্ত সবটাই দেখা যায়। স্পষ্ট দেখছে কাব্য আর স্রোত বাইকে বসে আছে। স্রোত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কাব্য ভাইকে। ধ্রুবের ভেতরটা কেমন করছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। যার থেকে বাঁচতে পালিয়ে এসেছিল সেই এখন তার চোখের সামনে। ভালোবাসা এমন কেন হয়? তৃতীয় মানুষটাকে কেন এত পোড়ায়? ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, না না, আমি ভুল করছি, তোমাকে এবার ভুলতেই হবে। পারবি ভুলতে? আমি পরিচিত কণ্ঠের কথায় ঘুরে তাকালো ধ্রুব। তাহিয়াকে দেখে জিজ্ঞাসা করলো, তুই এখানে এখানে আসতে পারি না ধ্রুব? পারিস? উত্তর দিলি না যে। কিসের? স্রোতকে ভুলতে পারবি? ধ্রুবের মুখটা অন্ধকারে ঢেকে গেছে। চোখ জোড়া চিকচিক করছে। কেমন অসহায় লাগছে নিজেকে। ধ্রুব মনে মনে ভাবলো, ওর জায়গায় তো একভাবে তাহিয়াও দাঁড়িয়ে আছে। ওরও নিশ্চয়ই ধ্রুবের মতো কষ্ট হচ্ছে। নিজের হাজবেন্ড অন্য কাউকে ভালোবাসে জানলে কোন মেয়েই বা কষ্ট না পেয়ে থাকবে? ধ্রুব কথাগুলো ভেবে তাহিয়ার হাত ধরলো। চমকে তাকালো তাহিয়া। ধ্রুব ওকে স্পর্শ করলো, নিজে থেকে হাত ধরলো। তাহিয়ার যে বিশ্বাস হচ্ছে না। তাহিয়ার চশমা পরা গোলগাল চোখ দুটো নিয়ে ধ্রুবের মুখের দিকে তাকাতেই বলল সে, তুই রাগ করেছিস তানু? আমি না খুব স্বার্থপর, কেবল নিজের কষ্টই বুঝি। আমাকে একটু সময় দে প্লিজ, আমি একদিন সবটা গুছিয়ে নিব। তা না হয় দিলাম, কিন্তু তোকেও বুঝতে হবে ধ্রুব, স্রোত কাব্য ভাইয়াকে ভালোবাসে। হ্যাঁ জানি। স্রোত কাব্য ভাইয়ার সাথে ভালো আছে দেখে তোর আনন্দ হয় না? ধ্রুব কি বলবে বুঝে উঠতে পারলো না। মুখে বলল, মনে মনে তার রাগ হয়। স্রোতকে কাব্যের পাশে দেখলে বুকের বাম পাশে অদ্ভুত এক ব্যথা হয় ধ্রুবের। সে কথা কি করে বলবে তানুকে? ধ্রুবের চুপ থাকা দেখে তাহিয়া আবারও বলল, ভালোবাসার মানুষ ভালো থাকলেই আমাদের ভালো লাগে ধ্রুব। যদি স্রোতের ভালো থাকায় তুই খুশি না হোস, তাহলে তুই ওকে কখনোই ভালোই বাসিসনি। ধ্রুব নির্বাক। সে কেবল শুনে যাচ্ছে তাহিয়ার কথা। মেয়েটা কতটা বুঝদারের মতো কথা বলছে, অথচ কিছুদিন আগে উঠতে বসতে ধ্রুবের সাথে অকারণে ঝগড়া ঝামেলা করতো সে। তখন তাহিয়াকে ক্লাসে 5-6-এ পড়ুয়া বাচ্চাদের থেকেও বেশি অবুঝ মনে হতো ধ্রুবর। পিচঢালা রাস্তায় তুফানের গতিতে বাইক চালাচ্ছে কাব্য। ওর বাইকের স্পিড দেখে ভয় পাচ্ছে স্রোত। বারবার মনে হচ্ছে এখনই বুঝি পড়ে গেল। স্রোত কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ দুটো বন্ধ করে ভয়ে ভয়ে বলছে, এলো, বাইকে স্পিড কমান। যা শুরু করেছেন নিজে মরবেন, সাথে আমাকেও মেরে চাঁদে পাঠাবেন। মরে গেলে ক্ষতি নেই, তুমি আমি একসাথে থাকলেই হলো। চাঁদিকেও না হয় রোমান্স করবো। স্রোত ভ্রু কুচকালো, দাঁত কিরমির করে বলল, এই বান্দা সব ভুলতে পারে, কিন্তু রোম্যান্সের কথা ভুলবে না। কাব্য হয়তো শুনল স্রোতের কথা। মনে মনে হাসলো সে। বেশ অনেকটা পথ পেরোনোর পর নিজেদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো কাব্য আর তার নীলাম্বরী। স্রোতকে নিয়ে সিলেটের কোনো এক জায়গায় এসেছে। তবে মাঝপথে বাইকে তেল ফুরিয়ে যাওয়ায় বিরক্ত কাব্য। কাউকে কল দিয়ে আসতে বলল এখনই। স্রোত চারিপাশে চোখ বোলালো। কি সুন্দর পরিবেশ, চারিদিকটা যেন সবুজে ঘেরা। পাশে ছোট্ট একটা নদী বয়ে গেছে। নৌকা চলাচল করছে সেই নদী দিয়ে। বাহারি ফুলের মন মাতানো সুগন্ধে মুগ্ধ স্রোত। সিলেট জায়গাটা এত সুন্দর তা স্রোত আগে জানতো না। কাব্য আজ এখানে না নিয়ে আসলে হয়তো এই সৌন্দর্য উপভোগ করতে পারতো না। স্রোত যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কৃষ্ণচূড়া ফুলের গাছ। দমকা হাওয়ায় গাছের ফুল এসে পড়ল স্রোতের মাথায়। মিষ্টি হেসে হাত দুটো মেলে উপরের দিকে তাকালো সে। উপভোগ করলো বিষয়টা।
এদিকে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা তার নীলাম্বরীর দিকে। স্রোতের ফর্সা গায়ে কালো শাড়িটা মানিয়েছে দারুণ। মাথার লম্বা খোলা চুলগুলো বাতাসের কারণে এলোমেলো হয়ে গেছে। স্রোত ঘুরে তাকাতেই তার পরনের শাড়ির আঁচল উড়ে এসে পড়ল কাব্যের মুখে। কাব্য মুখের উপর থেকে আঁচল সরিয়ে এগিয়ে গেল স্রোতের কাছে। স্রোত তখন মনোযোগ দিয়ে কৃষ্ণচূড়া ফুল দেখছে। কাব্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। পরমাবেশে চোখ বুঝল স্রোত। কাব্য মিষ্টি এসে গুনগুন করে গান গাইল। স্রোত কাব্যর দিকে তাকিয়ে থাকে অপলক। আজ কাব্যের চোখে মুখে রাগ, অভিমান বা ক্রোধ কিছুই দেখছে না স্রোত, দেখছে কেবল একরাশ মুগ্ধতা। কাব্য ভাই কি তবে পরিবর্তন হয়ে গেল? এই কাব্যকে যে স্রোতের পুরোপুরি অচেনা লাগছে। আজ স্রোত কাব্য ভাইকে নতুনভাবে আবিষ্কার করলো। আচমকায় স্রোত জড়িয়ে ধরল কাব্য ভাইকে, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পড়ল, ভালোবাসি কাব্য ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি। কাব্যেরও আজ স্রোতকে বলতে ইচ্ছা করলো ভালোবাসি। নিজের শক্ত খোলস ছেড়ে বেরিয়ে কাব্য তার নীলাম্বরীকে বলল, ভালোবাসি নীলাম্বরী। এই ঝর্ণছাড়া অগোছালো আমিটা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার গোটা জীবন জুড়ে সবচেয়ে বড় পূর্ণতা তুমি। কাব্যের ভালোবাসার সূচনা, সমাপ্তি সবটাই তুমি নীলাম্বরী। স্রোত কাব্য দুজনে তাকিয়ে আছে একে অপরের দিকে। কাব্য হারিয়ে গেছে নীলাম্বরী নীল চোখের মায়ায়। বদমেজাজি কাব্যকে আজ নীলাম্বরী পুরোপুরি হাত করে নিয়েছে। স্রোত কাব্যের থেকে কয়েক হাত দূরে একটা গাড়ি দাঁড়িয়ে। স্রোত স্পষ্ট দেখছে গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটটাতে মাছ পড়া এক লোক বসে আছে। তার সবটুকু মনোযোগ কাব্যের দিকে। স্রোতের খটকা লাগলো, এই নির্জন রাস্তায় গাড়ি চলাচল খুব কম। এই গাড়িটা কার? কেনই বা দাঁড়িয়ে আছে এখানে? আর এমন গভীর মনোযোগ দিয়ে কাব্য ভাইকে লোকটা কেন দেখছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।